হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তো কালকে আসলে আমার গাইনি পরীক্ষা, কিন্তু আমি আসলে এই ভিডিও বানাতে বসে পড়ছি। তো কেন আসলে এই টপিকটা চুজ করলাম দেখেন, কিছুক্ষণ আগে আসলে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো যে ওর গার্লফ্রেন্ড এরকম অ্যাক্টোপিক প্রেগনেন্সির জন্য হসপিটালে ভর্তি হয়ে আছে। শুনে আসলে খুব খারাপ লাগলো ব্যাপারটা। দেখেন, আমরা আসলে এমন একটা সময় বড় হয়ে উঠতেছি বা এমন একটা সময় বসবাস করতেছি যে সময়টাতে আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ এই কালচারটা খুবই ডেভেলপ একটা কালচার। তো আমি এটার আসলে ভালো খারাপ দিক নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু আমি যে জিনিসটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স। সরি, যাদের আসলে এই শব্দগুলো নিয়ে শুনতে কিংবা কথা বলতে একটু লজ্জাবোধ হয় কিংবা বিব্রত বোধ করেন, আপনারা আশা করি আপনারা আসলে ভিডিওটা দেখবেন না। কারণ এই একটু প্রেগনেন্সিটা আসলে বোঝাতে গেলে কিছু কিছু টার্ম আসলে এগুলো ইউজ করতে হয়, না করলে আসলে একটু বোঝানোটা কঠিন হয়ে যায়। দেখেন, একটু প্রেগনেন্সি যে শুধুমাত্র মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে হবে ব্যাপারটা এরকম না, আমাদের বিবাহিত কাপলদেরও এটা হতে পারে। কিন্তু বিবাহিত কাপলদের এসে সুবিধাটা কোথায়, তারা আসলে কোনো ধরনের সমস্যা হলে তারা ইজিলি এটাকে ম্যানেজ করতে পারে, ডাক্তার দেখাইতে পারে। কিন্তু এই যে মানে অবৈধ সম্পর্ক, এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সম্পর্কগুলোতে যেটা হয়, মেয়েরা আসলে, মেয়েরা না, আমাদের আমাদের দেশে না, সব জায়গায় আসলে মেয়েদের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন তো থেকেই। সমাজে চলাফেরা করতে, সমাজের জন মানে মুখ দেখে কিংবা নিজের লজ্জার কারণে অনেকে আসলে যেতে পারে না ডাক্তারের কাছে। তো এটা যে আসলে কতটা কঠিন একটা সময় তাদের জন্য বা কতটা খারাপ একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা আসলে কিভাবে তারা পার করতে পারে, কিভাবে তারা জিনিসগুলো বুঝতে পারে, এই জন্য আসলে এই ভিডিওটা বানানো। দেখেন, আমার এই যে মানে অ্যাক্টিভ প্রেগনেন্সি এই শব্দটার সঙ্গে পরিচিত হয়েছিলাম আমি সম্ভবত 2015-16 সালের দিকে। তখন আসলে স্কুলে পড়তাম। তো এরকম একটা সময় আমাদের আসলে ফার্মেসি ছিল, আমি ওই সময় ওই জায়গায় বসেছিলাম। তো ওই জায়গায় এক লোক আসছিল, তো উনি বলছিল যে ওনার মানে ওনার স্ত্রী মারা যাওয়ার কারণ ছিল হচ্ছে অ্যাক্টিভ প্রেগনেন্সি। তো তখন মানে খুব স্বাভাবিক কারণে আমি আসলে স্কুলে পড়াশোনা করি। তো এই অ্যাক্টিভ প্রেগনেন্সি খায় না মাথায় দেয় এটা আসলে আমি নিজেও জানতাম না। তো আমার কাছে আসলে খুব বেশি কিছু মনে হয় না এই ব্যাপারটা নিয়ে। তো একটা রোগের মতো, অ্যাজ ইউজুয়াল রোগের মতো আসলে মারা যাওয়ার একটা কারণ আমি ভাবছিলাম। কিন্তু এখন যখন আমি আসলে যৎসামান্য পড়াশোনা করছি, একটু প্রেগনেন্সি সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখি, তো আমার মনে হয় আসলে আমি এটা সম্পর্কে আমার কিছু কথা বলা দরকার সবার জন্য। কেন বলতেছি দেখেন, আমরা যারা মেডিকেল স্টুডেন্ট, আমাদের পরীক্ষা পাশ করার জন্য একটু প্রেগনেন্সি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা পাশ করার জন্য আমাদের দরকার লাগবে। কিন্তু আমার মনে হয় এই একটু প্রেগনেন্সি সম্পর্কে সবার মধ্যে একটা খুবই স্বল্প জ্ঞান হলেও মানে খুব স্বাভাবিকভাবে স্বচ্ছ একটা জ্ঞান থাকা উচিত। বিশেষ করে আমাদের দেশের মায়েদের কিংবা মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই দরকার। কেননা, কারণ আপনার যদি অ্যাক্টিভ প্রেগনেন্সি হয় এবং আপনি যদি বুঝতে কিংবা ট্রিটমেন্ট করতে দেরি করেন, এটার কারণে একটা মায়ের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো এজন্যই আসলে এতটা গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে আসলে এই ভিডিওটাকে বানানো। দেখেন, অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা কী জিনিস তার আগে আসলে আমাদের জানতে হবে যে প্রেগনেন্সি জিনিসটা কি। দেখেন, আমরা প্রেগনেন্সি মোটামুটি সবাই জানি, প্রেগনেন্সি মানে হচ্ছে গর্ভধারণ করা। তো অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবেই যতটুকু কথাটা শুনতে আসলে যতটা ইজি, ব্যাপারটা আসলে ততটা ইজি না। কারণ আমরা যখন পড়াশোনা করি তখন ব্যাপারগুলোকে অনেক কমপ্লেক্স করে বানানো হয়, অনেক কমপ্লেক্স করে আমাদেরকে পড়ানো হয়, অনেক কমপ্লেক্স করে আমাদেরকে আসলে বোঝানো হয়। তো আমি আসলে একটু ইজিলি বলতে চাই ব্যাপারটা আসলে কী জিনিস। দেখেন, আমরা প্রেগনেন্সি বলতে কি বুঝি, যে আমাদের একটা কাপলের সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সেখান থেকে ছেলেদের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু মিলিত হয় হচ্ছে আমাদের কোথায়, মায়েদের যে ফ্যালোপিয়ান টিউব অর্থাৎ জরায়ু আছে, সেই জরায়ু থেকে দুই পাশে দুইটা এরকম নলাকার নালী যায়, যেগুলোকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি। তো সেই ফ্যালোপিয়ান টিউবে আসলে ডিম্বাণুটা আসে মায়েদের, এবং ছেলেদের শুক্রাণুটা যায় এবং সেখানে তার মিলিত হয় একটা জিনিস তৈরি করে, যেটাকে আমরা বলি হচ্ছে জাইগোট। এবং সেই জাইগোটটা ধীরে ধীরে কোষ বিভাজন শুরু করে এবং একটা পর্যায়ে এটাকে আমরা বলি হচ্ছে ব্লাস্টোসিস। এবং সেই ব্লাস্টোসিসটাই মূলত মায়ের জরায়ু থেকে প্রতিস্থাপিত হয় এবং এর মাধ্যমে আসলে মূলত আমাদের প্রেগনেন্সিটা শুরু হয়। তো এটা তো গেল হচ্ছে নর্মাল প্রেগনেন্সি। কিন্তু ঝামেলাটা হয় কখন, মনে করেন যে সেই ডিম্বাণু কিংবা শুক্রাণু মিলিত হইলো ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, কিন্তু সেটা জরায়ু থেকে প্রতিস্থাপিত না হয় অন্য কোথাও, অর্থাৎ সেটা হতে পারে এরকম যে ফ্যালোপিয়ান টিউব যেখানে তারা মিলিত হলো সেখানে থেকে গেল, কিংবা ওখান থেকে পড়ে গেল ওভারিতে বা ডিম্বাশয়ে, কিংবা জরায়ুতে গেল, কিংবা তার নিচে পড়ে গেল, সেটাকে আমরা বলি যেমন সার্ভিক্স, কিংবা অ্যাবডোমেনের অন্যান্য পার্টে যদি যায় প্রতিস্থাপিত হয়। তো এই যে অ্যাবনর্মাল জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে মানে ব্লাস্টোসিস কিংবা ভ্রূণটা, এটাকেই বলা হয় অ্যাক্টিভ প্রেগনেন্সি। এবং ইটস এ ভেরি ভেরি ডেঞ্জারাস থিংস। তো আমি আসলে কেন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথাগুলো নিয়ে আসলাম আজকে, দেখেন এখন আমাদের এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, মানে এই কাপলদের জন্য, এরকম অবিবাহিত কাপলদের জন্য আসলে খুবই ভালো একটা সময়।
কিন্তু ঝামেলাটা অবশ্যই মাথায় রাখি আসলে এই ঝামেলাগুলো করা উচিত। দেখেন, ঝামেলাটা হচ্ছে অ্যাক্টিভ প্রেগনেন্সির কথা মাথায় রাখা অবশ্যই উচিত আপনাদের। দেখেন, সেক্সুয়াল ইন্টারকোর্স এটা খারাপ দিক এটা আমি কখনোই বলবো না। এটা আমাদের বিশেষ করে মানব জাতি বা জীবকুলকে টিকে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অবশ্যই এটা আমাদের দরকার। কিন্তু যে ঝামেলাটা হয় যে আমাদের দেশে মেয়েরা এরকম যদি কোনো রিলেশনশিপে থাকার পরে যারা করে যে তারা প্রেগনেন্সিকে নষ্ট করার জন্য অ্যাজ ইউজুয়াল পিল খায়, আমরা যেগুলোকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলি। তো এটার একটা খারাপ দিক হচ্ছে কি, দেখেন পিল নর্মালি ভালো, ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো কারণে এটা ফেল করে তাহলে যেটা হবে, ওই যে আমি বলছিলাম যে কি আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে কোথায়, ওই ফ্যালোপিয়ান টিউবে। তো ফ্যালোপিয়ান টিউবে মূলত জায়গাটা তৈরি হয় এবং সেখান থেকে ধীরে ধীরে আমাকে জরায়ুতে আসতে হয়। তো এটা আসার জন্য কি হয়, ফ্যালোপিয়ান টিউবের এরকম একটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন একটা, অর্থাৎ সংকোচন প্রসারণের মাধ্যমে টিউবটা চলাচল করে, মানে টিউবের মধ্যে দিয়ে এই জায়গাটা আসলে ডিম্বাণু জরায়ুতে গিয়ে যায়। কিন্তু যদি আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান এরকম, তাহলে যেটা হয় যে এটার মুভমেন্টটা কমে যায়। তো মুভমেন্টটা কমে গেলে যেটা হবে যে সেটা আসলে ওখান থেকে আর মুভ করবে না, সো ওইখানে থেকে যাবে, অর্থাৎ ওই টিউবের মধ্যেই আসলে এই জায়গাটা থেকে যাবে, কিংবা ব্লাস্টোসিস। তো থেকে গেলে যেটা হবে সেখানেই ইমপ্লান্টেশন হয়ে সেখানেই কোষ বিভাজন শুরু করবে এবং সেখানেই আসলে প্রেগনেন্সি হয়ে যাবে। তো এটা অবশ্যই এটা আমাদের এক ধরনের অ্যাক্টিভ প্রেগনেন্সি এবং ইটস এ ভেরি ভেরি ডেঞ্জারাস থিংস। কেন? কারণ দেখেন, এটা কারণ টিউব হচ্ছে খুবই চিকন এবং খুবই সরু একটা জিনিস। এখানে যদি এরকম প্রেগনেন্সি হয় তাহলে সেটা ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে বড় হওয়ার সময় এক সময় কী হতে পারে, টিউবটা ব্লাস্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। এবং ফেটে গেলে প্রচুর পরিমাণ ব্লিডিং হবে এবং একটা সময় মা কিংবা ওই মেয়েটা আসলে হাইপোভলিমিক শক হয়ে আসলে মারা যেতে পারে। তো এই যে ঘটনা, এই ঘটনাটা আসলে দেখেন শুরু হলো কোত্থেকে, আমাদের এই আনপ্রোটেক্টেড সেক্স, অর্থাৎ হিস্ট্রি অফ সেক্সুয়াল এক্সপোজার। তো এখন আপনি বুঝবেন কীভাবে যে আপনার অ্যাক্টিভ প্রেগনেন্সি হয়েছে কিংবা না। তো দেখেন, তো আমরা আমাদের মেডিকেলে একটা ট্রায়াড ব্যবহার করি। এই ট্রায়াডটাকে আমরা বলি হচ্ছে অ্যামিনোরিয়া অ্যান্ড লোয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড হচ্ছে স্লাইটলি ভ্যাজাইনাল ব্লিডিং। তো এই তিনটা, তো যাই হোক, আপনি আসলে এই একাডেমিক পড়াশোনার মধ্যে আসবেন না। আপনাকে মাথায় যেটুকু রাখবেন সেটা হচ্ছে, দেখেন আপনি দেখেন দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আপনি তো জানেন যে আপনার হিস্ট্রি অফ সেক্সুয়াল আছে, অর্থাৎ আপনি আনপ্রোটেক্টেড সেক্স করেছেন এবং এরপরে কিছুদিন পর দেখলেন যে আপনার তলপেটের দিকে ব্যথা হচ্ছে। এইটাই হচ্ছে সব থেকে বড় একটা ইন্ডিকেটর যে আপনার আনপ্রোটেক্টেড সেক্স এবং এরপরে হচ্ছে তলপেটে ব্যথা, এরপরে হয়তো আপনার পিরিয়ডস বন্ধ এবং হচ্ছে আপনার স্লাইটলি ভ্যাজাইনাল ব্লিডিং। আপনি কোনো কিছুকে তোয়াক্কা করবেন না, আপনার না কোনো কি বলে মেনস্ট্রুয়েশনের চিন্তা কিংবা না কোনো পিরিয়ডস আসার চিন্তা, এগুলো সব কিছু বাদ দিয়ে দেবেন। কিচ্ছু যায় আসে না দুনিয়া কি বলবে, সমাজ কি বলবে, আপনার জীবন আপনার কাছে সবার আগে। আপনার ইমিডিয়েটলি ভিজিট করা দরকার একজন গাইনোকোলজিস্টকে। কেন বলতেছি, দেখেন যদি নর্মাল প্রেগনেন্সি হয় তাহলে আপনারা বিয়ে করবেন কি করবেন না, আপনাদের বাচ্চা রাখবেন কি রাখবেন না, সেটা পরের ব্যাপার। বাট আপনাকে ইমিডিয়েটলি একটা গাইনোকোলজিস্টকে দেখানো উচিত। কেননা জাস্ট টু রুল আউট দ্য অ্যাক্টিভ প্রেগনেন্সি, কারণ এটা আসলে এক খুবই ডেঞ্জারাস থিং। আমি আপনার জীবন বাঁচানোর জন্য এই কথাটা বলতেছি। কারণ এরকম যদি হয় আর আপনি যদি দেরি করে যান ডাক্তারের কাছে, সেক্ষেত্রে আসলে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে, অনেক বেশি সময় লেট হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাক্টিভ প্রেগনেন্সি। তো এখন আসলে আর কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে? রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন হচ্ছে যাদের আগেও এরকম অ্যাক্টিভ প্রেগনেন্সি হয়েছে কিংবা টিউবের যদি কোনো আগে থেকে সার্জারি করা থাকে, এগুলো মোটামুটি আমাদের রিস্ক ফ্যাক্টর, কারণ এগুলোর কারণে হতে পারে। এবং এটার ট্রিটমেন্ট অপশন হিসেবে আমরা যদি বলতে চাই, ট্রিটমেন্ট আসলে মেডিকেল ট্রিটমেন্টও আছে যদি আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারেন। মেডিকেল ট্রিটমেন্টের জন্য আবার কিছু ইন্ডিকেশন দরকার, যেমন হচ্ছে আমাদের বিটাইসিসি দেখতে হয়, এটা 2000-এর নিচে 3000-এর নিচে থাকতে হয়। তারপরে যে টিউবের ডায়ামিটার 4 সেন্টিমিটারের কম থাকতে হয়। এরকম কয়েকটা ইন্ডিকেটর আছে, কয়েকটা মানে ইনফরমেশন আছে যেগুলো দেখে আপনাকে আসলে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। এর মধ্যে যেমন হচ্ছে মেথোট্রিক যে ড্রাগ ব্যবহার করা যেতে পারে। যাক, এগুলো আসলে ট্রিটমেন্ট পারপাস। কিন্তু যদি আপনার কোনো কারণে এখানে রাপচার খুব বেশি অ্যাডহেসিভ হয়ে যায়, খুব বড় হয়ে যায় এবং হচ্ছে বেশি সময় চলে যায় সেক্ষেত্রে, কিংবা ব্লাস্ট করে যায়, সেক্ষেত্রে সার্জারি ছাড়া কোনো অপশন নেই। সো সার্জারি করতে গেলে আমরা যেটা বলি সালফিনজেক্টমি করা যেতে পারে, সালফিনগোস্টমি করা যেতে পারে। ইটস এটা মেডিকেল টার্ম, এগুলো আপনি বুঝবেন না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাক্টিভ প্রেগনেন্সি। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাক্টিভ প্রেগনেন্সি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।